আমাদের অনেকেই মাঝে মাঝে কোশ্চেন করেন যে ডাক্তারবাবু আমরা কিডনি ভালো রাখবো কি করে। তো এই আজকে কিডনি ভালো রাখার কিছু টিপস নেই আমি আজকে এসেছি ডক্টর স্বস্তিক পুরকায়েত, আমি একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট। দেখুন, কিডনি ভালো রাখবো কি করে সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে কিডনি ভালো আছে কিনা। তো কিডনি ভালো আছে কিনা জানতে গেলে আপনাকে বেশি কিছু খরচা করতে হবে। সিম্পল দুটি ব্লাড টেস্ট, ইউরিয়া ক্রিয়েটিন এবং ইউরিন রুটিন মাইক্রোস্কোপি এবং ইউরিনের মাইক্রোঅ্যালবুমিন টেস্ট করলেই চলবে, যে আমরা জেনে যেতে পারি, একটা প্রাথমিক আইডিয়া আসতে পারে যে হ্যাঁ কিডনিতে কোনো রকম প্রবলেম এসছে কিনা। তাছাড়াও সঙ্গে আল্ট্রাসোনোগ্রাফি যদি করে নিতে পারেন খুব ভালো হয়, যে হ্যাঁ কিডনিতে কোনো রকম স্ট্রাকচারাল চেঞ্জ আছে কিনা সেটাও আমরা কিন্তু দেখে নিতে পারি। এবার কোন মানুষ এটা করতে পারেন? যে মানুষের প্রেশার আছে, যে মানুষের সুগার আছে, বা যার দুটোই আছে তাদেরকে মাস্ট এটা করতেই হবে। আমরা কমনলি বলে থাকি যে যে মানুষ যারা প্রেশার বা সুগারে ভুগছেন তাদের প্রত্যেক 2 থেকে 3 মাস ছাড়া ছাড়া এই রুটিন টেস্টগুলো করা উচিত। এবং যাদের কোনো রকম প্রবলেম নেই তাদেরও কিন্তু ইয়ারলি, অর্থাৎ কিনা বছরে একবার এই সমস্ত রুটিন টেস্টগুলো করতেই হবে। এবং স্পেসিফিক্যালি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের বাড়িতে বাবা বা মা বা কাকা জেঠুদের এইরকম কিডনি ডিজিজ বা ডায়াবেটিস আছে, তাদের কিন্তু এই রুটিন টেস্টগুলো মাস্ট। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যার বাবার ডায়ালিসিস চলছে এবং মায়ের ডায়ালিসিস চলছে, তাদেরও কিন্তু সাইলেন্টলি এই কিডনি ডিজিজটা এসে গেছে, তারা হয়তো জানেন না। আমি সমস্ত পেশেন্টস যারা রুটিনলি আমার আউটডোরে আসেন তাদের সমস্ত পেশেন্টদের আমি রিলেটিভদেরও বলি যে হ্যাঁ প্লিজ এই কিডনি ডিজিজ টেস্টটা আপনি করে নিন। অনেকের, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, অনেকের কিন্তু এই স্ক্রিনিং করিয়ে আমি আর্লি স্টেজেও কিন্তু কিডনি ডিজিজটা আইডেন্টিফাই করতে পেরেছি। কারোর 1.3, কারোর 1.4 ক্রিয়েটিনিন আছে, তারা সেটা নিয়ে জানতেনই না যে তার মধ্যে এই ডিজিজটা অলরেডি এতটা জায়গায় চলে এসছে। তো এছাড়াও ধরুন যারা অনেক রকমের ব্যথার ওষুধ খান বা আয়ুর্বেদিক হোমিওপ্যাথি ওষুধ খান, তাদের মধ্যেও কিন্তু এই ডিজিজটা সাইলেন্টলি কিন্তু ডেভেলপ করতে পারে। তো এই গেল প্রাথমিক স্টেজে যে কিভাবে মানে কারা আইডেন্টিফাই করবেন এই ডিজিজটা আছে কি না। তো এবার ধরুন আপনার মধ্যে এই ডিজিজটা এসে গেছে, তো তখন আপনাকে কিন্তু এই ডিজিজটা যাতে না ফার্দার গ্রো করে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। বা যাদের ধরুন এই ডিজিজটা আসেনি তাদেরকেও ইয়ারলি স্ক্রিনিং করতে হবে যাতে এই ডিজিজটা ফার্দার না ডেভেলপ করে। তো যাদের ধরুন অলরেডি ক্রিয়েটিনিন বেড়ে গেছে, আমরা ইউজুয়ালি 1-এর ওপরে গেলে সেটাকে বলি যে না এটা একরকম ক্রিয়েটিনিন বেড়েছে। তার থেকেও স্পেসিফিক্যালি আমরা যদি ইজিএফআর দেখে নিই, সিম্পল গুগলের মধ্যে ইজিএফআর অ্যাপ আছে, আপনি ইজিএফআর অ্যাপের মধ্যেও বা আপনি গুগল সার্চ করে আপনার জিএফআর ক্যালকুলেট করে নিতে পারেন। আপনার এজ এবং আপনার ক্রিয়েটিন পুট করতে হবে। এই জিএফআর এর বিভিন্ন ক্যাটাগরি আছে, বিলো 90 হলেই এই জিনিসটা কিন্তু সিরিয়াস, অর্থাৎ কিনা আপনার কিডনি ডিজিজ অলরেডি আপনার মধ্যে এসছে। তখন সেক্ষেত্রে আপনাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। ইন জেনারেল ওষুধপত্র ছাড়াও প্রাথমিকভাবে হচ্ছে জলের পরিমাণ। আমরা কিডনি ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে জলের পরিমাণ একটা বেঁধে দিই যে হ্যাঁ আপনাকে একটা লিমিটের মধ্যে জল খেতে হবে। এটা কিন্তু সিজনালি ভ্যারি করে। কীরকম না, ধরুন গরমকালে কিন্তু আমাদের জলের ইনটেক কিন্তু বাড়াতে হয়, বা উইন্টার সিজন বা রেনি সিজন যখন চলে আসবে আবার জলের পরিমাণটা ধীরে ধীরে কমাতে হয়। এটা কিন্তু আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। কমনলি আমরা বলে থাকি হ্যাঁ আপনার 1.5-2 লিটার 2.5 লিটার এর মধ্যে রাখবেন, বাট এই জিনিসটা কিন্তু কখনোই স্পেসিফিক নয়। এটা সিজন ওয়াইজ বা আপনি কোন দিনে কীরকম অ্যাক্টিভিটিস করছেন তার উপর কিন্তু ভ্যারি করে। কিডনি ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যখন এই ওয়াটার ইনটেকটা খুব বেশি হয়ে যায়, পা ফুলতে শুরু করে, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে উপরে জলটা ধীরে ধীরে বাড়তে থাকে, বা যখন আমরা এক্সেসিভ কম খেতে বলি, কম ইনটেক হয়ে যায়, তখনও কিন্তু তাদের কিডনি ডিজিজটা কিন্তু বাড়তে পারে। ইউরিয়া ক্রিয়েটিন তখন গ্র্যাজুয়ালি বাড়তে পারে। সো এই ক্রিয়েটিনের সাথে সাথে এই জলের ইনটেকটাও কিন্তু আমাদেরকে একটা জায়গাতে আমাদেরকে ফিক্স করতে হবে, বা এই সিজনের সঙ্গে ধীরে ধীরে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে। এছাড়াও ধরুন খাবারের মধ্যে অনেক রকম নিয়ন্ত্রণ আমাদেরকে করতে হবে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোটিন ইনটেক। প্রোটিন ইনটেকের কিন্তু একটা আমাদেরকে লিমিট করতে হয়। ইউজুয়ালি আমরা বলে থাকি 0.8 গ্রাম পার কেজি পার ডে প্রোটিন ইনটেক আমাদেরকে করতে হয়। প্রোটিন ইনটেক কথাটার এর মানে এই নয় যে আমার ধরুন ওয়েট 80 কেজি, 0.8 মানে হচ্ছে আমাদেরকে 64 গ্রাম প্রোটিন আমাদের ক্ষেত্রে অ্যালাউড। তার মানে এই নয় যে 64 গ্রাম মাছ বা 64 গ্রাম
ডিম আমরা খাবো, যাই আমরা এই সমস্ত মাছ বা ডিম যেগুলো আমাদের কমন প্রোটিনের সোর্স, তার মধ্যেকার পুরো প্রোটিনটা কিন্তু আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না। তার মধ্যে অনলি 30-40% মতো প্রোটিন আমাদের শরীরে অ্যাবজর্ব হয়। তো সুতরাং আমাদের প্রোটিন ইনটেকটাও কিন্তু সেই মতো অ্যাডজাস্ট করতে হবে। এছাড়াও আমাদের প্রোটিনের সোর্স হচ্ছে ডাল বা যেগুলো কমনলি সবজি, ভাত, রুটি খেয়ে থাকি, তার মধ্যেও কিন্তু অনেকটা প্রোটিন আমাদের শরীরের মধ্যে ঢুকে যায়। তো সেইভাবে আমাদের প্রোটিনের ইনটেকটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খাবার দাবার ছাড়াও, সেটা হচ্ছে ইনফেকশন। দেখবেন যে কোনো কিডনি ডিজিজ বা যে কোনো ক্রনিক ডিজিজ যখন কোনো মানুষ সাফার করেন, তাদের মধ্যে ইনফেকশনের প্রবণতা কিন্তু অন্যদের তুলনায় বেশি হয়। এর কারণ সিম্পল, যে হ্যাঁ, এই রোগগুলো আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেকটা কমিয়ে দেয়। যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের সাধারণ এই জ্বর, সর্দি, কাশি থেকে আমাদেরকে বাঁচায়, সেই জিনিসটা কিন্তু তাদের মধ্যে একটু ল্যাকিং থাকে। তো সেই জন্যই এই মানুষরা সহজেতেই সর্দি কাশিতে অ্যাফেক্টেড হয়ে পড়েন, বা সহজেতেই যে কোনো ইনফেকশন হতে পারে তাদের শরীরে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে পায়ের ইনফেকশন। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে পায়ের কিন্তু কেয়ার অন্যদের তুলনায় অনেক বেশি করতে হয়। ডায়াবেটিক ফুড যেটা খুব কমন একটা প্রবলেম, কিন্তু খুব কমনলি ডায়াবেটিক পেশেন্টদের হয়ে থাকে। এই যে কোনো রকমের ইনফেকশন, মেবি এটা পায়ের কোনো ছোটোখাটো ঘা, পায়ের কোনো ইনফেকশন থেকে শুরু করে কোনো রকম জ্বর, সর্দি, কাশি, এই সাধারণ জিনিসটাও কিন্তু আমাদের এই কিডনির প্রবলেমকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে কোনো রকমের ওষুধ খাওয়ার। আমাদের কমন একটা প্রবণতা থাকে, যে কোনো কিছু হলেই, জ্বর হলে বা ব্যথা হলেই আমরা কিন্তু ওভার দ্য কাউন্টার দোকান থেকে ওষুধ চেয়েই আমরা খেয়ে নিই। তো এই ওষুধগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে হার্মফুল। আমি তার মানে এই বলছি না যে আপনারা কোনো কিছু হলেই ওষুধ খাবেন না, বাট যে কোনো ওষুধ খাওয়ার আগে কিন্তু খেয়াল করবেন যে হ্যাঁ, এটা আমার কিডনির জন্য সেফ কিনা। তো মোটামুটি এই কিছু টিপস যদি আপনারা খেয়াল করেন, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখলে এই সমস্ত কিডনি ডিজিজ পেশেন্টরা অনেকটাই স্টেবল হতে পারেন, অনেকটাই ভালো থাকতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ লাগলো। নমস্কার।